আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 2 এটা সলভ করব। ঠিক আছে, এখানে আমাদের 25টা ম্যাথসের কোশ্চেন রয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের সামনে যে WBPSCর মিসলেনিয়াস এক্সাম রয়েছে সেই এক্সামের উপর ভিত্তি করেই এই কোশ্চেন বা প্র্যাকটিস সেটটা তৈরি করা হয়েছে। তো এখানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তো তোমরা যারা মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছ, তার পাশাপাশি তোমরা যারা স্কুল এসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ভিডিওটি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই ভালো করে দেখো। এবং এখানে 25টা কোশ্চেন রয়েছে, খুবই ইম্পর্টেন্ট বাছাই করা কোশ্চেন। তো কোশ্চেনগুলো তোমরা সব সলভ করো। ঠিক আছে, আর যারা WBP বা কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য প্র্যাকটিস সেট আমি নিয়ে এসেছি, আরও সামনে প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তো তোমরা সেই WBPর জন্য প্র্যাকটিস সেটগুলো সলভ করতে পারো, এটাও করতে পারো, বাট এটার লেভেলটা একটু তোমাদের ডিফারেন্ট, মানে একটু টাফ লেভেলে কোশ্চেনগুলো নেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের মিসলেনিয়াসের যে প্র্যাকটিস সেট নাম্বার 1 সেটা আমি অলরেডি নিয়ে এসেছি, সেটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তোমরা সেই ভিডিওটা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও। ঠিক আছে, আজকে আমাদের প্র্যাকটিস সেট 2 এটা আমরা সলভ করব। চলো, প্রথম কোশ্চেনটা কী বলেছে দেখো। এক ব্যক্তি 10 টাকা পার কেজি দরে 200 কেজি লবণ কেনে, 80 কেজি লবণ তিনি 20% লাভে বিক্রি করেন। বাকি নুন তিনি প্রতি কেজি কত দরে বিক্রি করলে মোটের উপর তার 30% লাভ হবে, সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা বড় জিনিসকে ভেঙে ভেঙে বিক্রি করছে। তাহলে এই টাইপের প্রবলেমগুলো আমরা জাস্ট বেসিক একটা কনসেপ্টে করতে পারি। সেই কনসেপ্টটা হলো যে আমাদের এখানে অংশতে কনভার্ট করে নেব। ঠিক আছে, তাহলে 200 কেজি টোটাল লবণ, তার মধ্যে 80 কেজি আমাদের আলাদা করা হয়েছে এবং বাকি যে 120 কেজি থাকলো সেই দিকটাকে আলাদা করা হয়েছে। তাহলে দুটো পার্টে ভাগ করা হয়েছে। তাহলে এই যে পার্টে ভাগ করলে অংশটাতে কনভার্ট করে নিই আমরা। ঠিক আছে, তাহলে 80 কেজি মানে কত অংশ হচ্ছে? ঠিক আছে, 80 কেজি মানে কত অংশ? তা 80/200 কেজি। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটো, 2 আর 4 দিয়ে কাটলে 5। তাহলে আমাদের কত থাকছে? 2/5 অংশ। ঠিক আছে, তাহলে এই যে 2/5 অংশ সেটা কী করলো? 20% লাভে বিক্রি করলো। আর বাকি যেটা থাকলো, বাকি থাকলো কত? 3/5 অংশ। সেটা কত? কিছু একটা পার্সেন্ট লাভে বিক্রি করেছে, সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, মোটের উপর লাভ হয়েছে 30%। তাহলে আমি যদি এটাকে, তাহলে আমরা এটা কী করে লিখতে পারি যে এই যে 2/5 অংশ এটা আমাদের লাভ হয়েছে কত? 20% লাভে। তাহলে ইন্টু 20 প্লাস আমাদের যে বাকি থাকলো 3/5, এই 3/5 যে অংশ সেটাকে আমরা ধরলাম আমরা X% হিসাবে লাভ করা হয়েছে। যে টোটাল আমাদের লাভ হলো কত? 30%। এই হলো এটার থিওরি বা কনসেপ্ট। ঠিক আছে, অংশ তো কনভার্ট করে নিলে আমরা এই কনসেপ্টটাতে ফেলতে পারি। টোটালের উপর লাভ 30%, তো এই জন্য ইকুয়াল টু 30 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি, 5 দিয়ে 20 কাটলে কত? 4, 4 দুগুণে 8 প্লাস 3x/5 ইকুয়াল টু আমাদের আসছে 30। তাহলে এখানে 3x/5 ইকুয়াল টু কত? 30 মাইনাস 8। তাহলে একবারে যদি আমরা লিখে দিই তাহলে হলো 22। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু পাচ্ছি 110/3। আর এই যে ভ্যালুটা এটা সবসময় কী দিচ্ছে? পার্সেন্টেজে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই পার্সেন্টেজটাকে আমরা কী করব? কনভার্ট করে নিব ফ্র্যাকশনে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করে নিই তাহলে 100 দিয়ে ডিভাইড হবে। তা 100 দিয়ে ডিভাইড যদি করি তাহলে কত হবে? উপরে 11 হয়ে গেলো আর নিচে কত হয়ে গেলো? 30। ওকে, তার মানে 30 টাকার জিনিসে সে 11 টাকা প্রফিট করছে। তার মানে সিপি যদি আমার 30 টাকা হয় তাহলে এসপি আমাদের কত? তাহলে সিপি যদি আমাদের 30 টাকা হয় তাহলে এসপি কত? সিপি 30 টাকা হলে এসপি আমাদের হলো 41। আর এখানে আমাদের সিপি কত? 10 টাকা, 10 টাকা করে কিনেছে। তাহলে এসপি কত সেটা বের করতে বলেছে। তাহলে এসপি আমরা বের করব। তাহলে এসপির ভ্যালু কত হবে? তাহলে এসপির ভ্যালু হচ্ছে আমাদের 41 ইন্টু 10/30। তাহলে এখানে 0 0 কেটে গেল। তাহলে 41/3 দিয়ে ডিভাইড যদি করে দাও তাহলে 3 × 39, 2/3%।
ঠিক আছে, পার্সেন্টেজ না, এ তো টাকা, এটা হলো আমাদের সেল প্রাইস। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? যদি আমরা নেক্সট প্রবলেম দেখি কি বলেছেন, অমিতবাবু তার 12 বছর এবং 15 বছর বয়সী দুই মেয়ের নামে মোট 29,000 টাকা ব্যাংকে জমা রাখলেন, এমনভাবে যে 18 বছর বয়স হলে 10% সুদের হারে তারা সুদে আসলে একই টাকা পাবে, একই পরিমাণ টাকা পাবে। তাহলে বড় মেয়ের জন্য কত টাকা রেখেছিল? তাহলে আমরা যদি বলি যে বড় মেয়ের জন্য X টাকা রেখেছিল আর ছোট মেয়ের জন্য Y টাকা রেখেছিল, ঠিক আছে, তাহলে সুদে আসলে যখন এক হবে, তাহলে সুদে আসলে থিওরি সেটা আমাদের জানতে হবে। তাহলে সুদ আসলে থিওরি হলো P × 1 + RT / 100। ওকে, P হলো এখানে আমাদের অরিজিনাল টাকাটা, আর এ হলো আমাদের এখানে সুদে আসল। তাহলে আমরা যদি বলি যে বড় মেয়ের জন্য X রেখেছিল, তাহলে X টাকা × 1 + R এর ভ্যালু কত, আর এর সুদের হার, আর এর ভ্যালু 10 ইন্টু টাইম, বড় মেয়ে কত 15 বছর বয়স, 18 বছর হতে হবে, তার 15 থেকে 18 কত বছর, 3 বছর, 3 বছর টাকাটা সুদ পাবে বাই 100। ওকে, এটা কি হবে, সমান হবে ছোট মেয়ের সঙ্গে, কারণ ছোট মেয়েও সেম টাকা পাবে। তাহলে Y 1 + 10% হারে কত বছরের জন্য, ছোট মেয়ে দেখো 12 থেকে 18 বছর, কত বছর, 6 বছরের জন্য পাবে বাই 100। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা রেশিও পাবো, XY এর একটা রেশিও পাবো। কি রেশিও দেখো, X ইন্টু এখানে গুণ করে যোগ করে দাও, তার 330 আর 100, 130 বাই 100, 100গুলো কেটে যাবে নিচে, সেই জন্য আর লিখছি না। Y ইন্টু এটা 100 আর 60 হলো 160। ওকে, দুদিকে 100 কেটে গেল, তাহলে এইবার দিকে 0 0গুলো কেটে যাচ্ছে, তাহলে X/Y = কত আসছে আমাদের, 16:13। ওকে, তাহলে বড় মেয়ের জন্য কত, 16 টাকা বা 16 ভাগ রেখেছে, তাহলে টোটাল ভাগ কত, 29 ভাগ, মানে 29,000 = 29 ভাগ, মানে এক ভাগের ভ্যালু হলো 1,000 টাকা। তাহলে বড় মেয়ের জন্য X টাকা মানে 16 টাকা রেখেছিল, মানে 16 ভাগ রেখেছিল, তাহলে 16,000 টাকা। ওকে, অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? নেক্সট প্রবলেম কি বলেছে, যদি দুটি সংখ্যার অনুপাত 2:3 হয় এবং সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর গুণফল 38,400 হয়, তাহলে সংখ্যা দুটির যোগফল কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে এখানে অনুপাত দেওয়া আছে, ঠিক আছে, 2:3। ওকে, তাহলে সংখ্যা দুটো আমরা এখান থেকে ধরে নিতে পারি, একটা হলো 2x আর একটা হলো 3x। ঠিক আছে, তাহলে লসাগু আর গসাগুর যে গুণফল, সংখ্যা দুটোর গুণফলও সেম হয়, তাহলে 2x × 3x = 38,400। ওকে, তাহলে 3 × 6, 6 দিয়ে এটা ডিভাইড করে দাও, তাহলে x² দিয়ে গেলে রুট হয়ে যাবে, আমি একবারে করে দিই, 6 দিয়ে এটা ডিভাইড করে, 6 6 36, 424 64। তাহলে x এর ভ্যালু কত, এটার স্কোয়ার রুট করলে 80, x এর ভ্যালু হলো 80। তার মানে আমরা এখানে বলতে পারছি যে সংখ্যা দুটি হলো, একটা হলো 8 × 2 = 16, 160, আর একটা সংখ্যা হলো 3 × 8 = 24, 240। এবার কি বের করতে বলেছি, সংখ্যা দুটির যোগফল, যোগ করলে আমাদের কত আসবে, 400। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। রাধা তার আয়ের X% সঞ্চয় করে, যদি তার আয় 28% বৃদ্ধি পায় এবং ব্যয় 20% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় 40% বৃদ্ধি পায়। X এর মান কত? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম এটা একটা। এই টাইপের প্রবলেম যদি তোমরা কোথাও পাও, তাহলে তোমরা কিভাবে করবে এর জন্য একটা বেসিক জিনিস নিয়ে মনে রাখবে।
আমরা ইনকাম ইকুয়াল টু কি জানি, ইনকাম আমরা যা করি সেটা থেকে আমরা কিছু খরচ করি এক্সপেন্ডিচার প্লাস কিছু আমরা সেভিংস করি। ওকে, তাহলে এখানেও তাই হয়েছে। দেখো রাধা তার আয়ের X% সঞ্চয় করে, তাহলে আমি ধরলাম রাধা তার 100 টাকা আয় করে। ওকে, সঞ্চয় করেছে সেভিংস করেছে X টাকা, তাহলে খরচ করেছে কত 100 মাইনাস X, তাই তো এটা ঠিক আছে। এবার কি হচ্ছে দেখো, তার আয় 28% বৃদ্ধি পেল, তাহলে আয়টা আমার কি হলো 28% বৃদ্ধি পেল। ওকে, 28% বৃদ্ধি পেল। খরচটা কি হলো আমাদের 20% বৃদ্ধি পেল, আর সঞ্চয় যেটা সেটা কত 40% বৃদ্ধি পেল। ঠিক আছে, তাহলে এইখান থেকে একটা থিওরি আসে। থিওরি কি, এগুলো এই দুটোর গুণফল 100 ইন্টু 28 ইকুয়াল টু হয়ে যাবে, ইকুয়াল টু আছে এই দুটোর গুণফল 100 মাইনাস এক্স ইন্টু 20 প্লাস এক্স ইন্টু 40, এক্স ইন্টু 40। ঠিক আছে, এখান থেকে এক্সের ভ্যালু যদি বের করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটাই এর বেসিক থিওরি মানে কনসেপ্ট। ঠিক আছে, তোমরা অবশ্যই মনে রেখো যে এই টাইপের প্রবলেম তোমাদেরকে এইভাবেই করতে হবে। এখানে যদি আমরা দেখি, দেখো 20 দিয়ে কেটে যাবে, 20 দিয়ে পাস। এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের কত আসে 50টা 40 মানে 140 আসবে। ওকে, এখানে কত আসছে 100 মাইনাস এক্স আসবে, আর এখানে আসছে আমাদের প্লাস 2x। তাহলে সমাধান করে দেখো এক্স ইকুয়াল টু কত 100, এদিকে চলে আসলে 40 চলে আসে, তাহলে 40%। ঠিক আছে, তাহলে তার সঞ্চয় কত ছিল 40% সঞ্চয় ছিল। অপশন নাম্বার বি হলো আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা এই বেসিক কনসেপ্টটা মনে রাখবে, তাহলে তোমাদের এই টাইপের প্রবলেম যেখানেই তোমরা পাবে তোমাদের খুব ইজিলিভাবে তোমরা সলভ করতে পারবে। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম। কিছু পরিমাণ টাকার 2 বছরে বার্ষিক 4% হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হারে সুদের অন্তর হলো 1 টাকা। তাহলে টাকার পরিমাণ কত সেটা আমাদের এখানে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি 4% হারে সরল সুদ যদি হয় তাহলে 2 বছরে সেটা কত হবে, প্রথম বছরও 4%, আবার পরের বছরও 4%, সেটা হচ্ছে টোটালে 8%। ওকে, বাট চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় 4% প্রথম বছরে প্লাস পরের বছর 4% প্লাস আবার কি হয়ে যায় প্রথম বছরের উপর আবার সুদ লাগে 4%। তাহলে এটা সাকসেসিভ চলে আসে, তাহলে 4/4 4 ইন্টু 4/100 এত পার্সেন্ট। টোটাল যদি আমরা প্লাস করি তাহলে 8.16%। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের ভ্যালুটা হচ্ছে 8.16%। ঠিক আছে, ওভারঅল ভ্যালুটা। তাহলে ডিফারেন্স দেখো এখানে, যদি আমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে ডিফারেন্স বের করি তাহলে আমাদের ডিফারেন্স কত পাচ্ছি 0.16%। এই 0.16%-এর ভ্যালু হলো আমাদের 1 রুপিস, 1 টাকা। তাহলে আমাদের কি বের করতে বলেছে টাকার পরিমাণ, টোটাল টাকা কত 100%, তাহলে 100%-এর ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে 100%-এর ভ্যালু কত, তাহলে 1 ইন্টু 100 বাই কত 0.16। এটাকে সিম্পলিফাই যদি করো তোমরা তাহলে উপরে 100 ইন্টু এই পয়েন্টটা তুলে দাও তাহলে 100 চলে আসবে বাই 16। কাটাকাটি তোমরা এখানে করে দেবে, 4 দিয়ে কাটো, এখানে আসবে 25, এখানে 4 দিয়ে কাটো 25। তাহলে আমাদের কত টাকা চলে আসলো 625 টাকা। ঠিক আছে, তাহলে অরিজিনাল টাকা বা আসল টাকার পরিমাণ আমাদের অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। একটি ডিসকাউন্ট যার তিনটি ক্রমাগত ডিসকাউন্ট 25%, 20% এবং 10%-এর সমান হবে, সেটা আমাদের এখানে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, সাকসেসিভ ডিসকাউন্ট 25%, 20% এবং 10%-এর সমান যে সাকসেসিভ ডিসকাউন্ট, সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। সাকসেসিভ ডিসকাউন্ট তোমরা সাকসেসিভের থিওরি লাগিয়ে করতে পারবে। প্রথমে এই দুটোকে একসাথে করে নিয়ে টোটাল এই দুটোর কম্বাইন্ড ভ্যালুটাও যা আসবে তার সঙ্গে আবার এটা ধরে তোমরা করতে পারবে, অথবা তোমরা ফ্র্যাকশন মেথডেও করতে পারো। তাহলে ফ্র্যাকশন মেথডে যদি আমি করছি, তাহলে দেখো ফ্র্যাকশন মেথডে ইনিশিয়াল আর ফাইনাল দুটো জিনিস লাগে, ইনিশিয়াল আর ফাইনাল। ঠিক আছে, ইনিশিয়াল ভ্যালুটা কত? 25% যখন হয় তার 25% মানে কত? 1/4। তাহলে ইনিশিয়াল ভ্যালু কত? 4। তাহলে ফাইনাল কত? ডিসকাউন্ট দিচ্ছে, 1 টাকা কমে যাচ্ছে, 4 টাকার মধ্যে 1 টাকা কমে যাচ্ছে, তাহলে ফাইনাল ভ্যালু কত হচ্ছে? 4 - 1 3। 20%-এর ক্ষেত্রে দেখো, 20%-এর ক্ষেত্রে এর ভ্যালু কত? 1/5। তাহলে 5 টাকার মধ্যে এখানে দেখো 1 টাকা কমে যাচ্ছে, তাহলে ইনিশিয়াল ভ্যালু 5, ফাইনাল ভ্যালু কত? কমে যাচ্ছে মানে 4। পরে 10%-এর ক্ষেত্রে দেখো, 10%-এর ক্ষেত্রে ভ্যালু কত? 1/10 ফ্র্যাকশানে যদি কনভার্ট করি, তাহলে এখানে 10 টাকার মধ্যে 1 টাকা কমে যাচ্ছে, তাহলে 10, এখানে ফাইনাল ভ্যালু হলো 9। ঠিক আছে, এবার কি করতে হয়? এই সাইডগুলো গুণ করতে হয় আর এই সাইডগুলো গুণ করতে হয়, করে রেশিও বের করতে হয়। তাহলে রেশিও যেহেতু বের করব আমরা, তাহলে আমরা কি করতে পারি? এখানে দুদিকে যেটা কাটাকাটি যাবে সেটা কাটে দিতে পারি। 4-এর সঙ্গে 4 কাটলো, তাহলে এইদিকে আমাদের কত হলো? 5 × 10 = 50, আর এইদিকে থাকলো 3 × 27 27। ঠিক আছে, তাহলে দেখো ইনিশিয়াল ভ্যালু ছিল 50, ফাইনাল ভ্যালু দিল আমাদের 27, তাহলে কত কমলো সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে 25 আর তার থেকে আবার 2 বাদ দাও, তাহলে 23 কমলো, তাহলে কত পার্সেন্টেজ হচ্ছে? তাহলে ইনিশিয়াল ভ্যালু 50 × 100, তাহলে কেটে দাও 2 দিয়ে, তাহলে 46%। ওকে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? তাহলে তোমরা এইভাবে এই প্রবলেমগুলো সহজে করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম তোমাদের কি বলেছে? যদি এ এর 1/3, বি এর 75% এবং সি এর 0.6, তাহলে A/B/C এর ভ্যালু কত সেটা বের করতে বলেছে। তাহলে আমরা এটা রেশিও বের করতে বলেছে, তাহলে রেশিওটা আমরা কি করে বের করব? তাহলে এখানে বলেছে এ এর 1/3 ইকুয়াল টু বি এর 75%। 75% মানে কত? 75/100, 75/100 মানে আমাদের 25 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে আমাদের কত আসবে? 3/4, 3/4 ইকুয়াল টু কী আসবে? সি এর 0.6, তাহলে 0.6-এ যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি, তাহলে 6/10 আসবে, তাহলে 6/10কে যদি কাটাকাটি করে দিই, তাহলে 3/5 আসবে। আমি একবারে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এইবার দেখো এটা ইকুয়াল হয়েছে, ভ্যালুটা ইকুয়াল ভ্যালু। তাহলে এটা থেকে আমরা কি করব? রেশিও যদি বের করতে চাই, তাহলে A/B/C ইকুয়াল টু কত হবে? এদের সঙ্গে যে এদের যে নাম্বারগুলো মাল্টিপ্লাই আছে, সেগুলো তোমরা জানো, সেই নাম্বারগুলো কি হয়? রেসিপ্রোকাল হয়ে যায়, সেগুলোর রেসিপ্রোকাল হয়ে যায়। তাহলে কী হবে? 1/1/3 রেশিও 1/3/4 রেশিও 1/3/5। ওকে, তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আমাদের কত আসবে? 3/1/4/3/5/3। ঠিক আছে, তাহলে আরও যদি সিম্পলিফাই করি, তাহলে দেখো 3 হচ্ছে আমাদের লসাগু হরে। ঠিক আছে, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 9/4/5। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, 9/4/5 অপশন নাম্বার আমাদের
এখানে বি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রবলেম। কি বলেছে, যদি এই সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে এর মান কত হবে সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো কোনো সংখ্যা যদি 11 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে তার প্রসেসটা কি। তাহলে এখানে আছে আমাদের কত 7 3 8 a 6 a, এটা নাম্বার। তাহলে এখানে দেখো এই নাম্বারটাতে অড প্লেস আর ইভেন প্লেসটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি নাম্বারিং করি তাহলে আমরা দেখতে পাবো যে অড প্লেস কোনগুলো। তাহলে আমরা অড প্লেস পাচ্ছি, এগুলো অড প্লেস যেগুলোর সাথে জয়েন করছি ব্ল্যাক ডটগুলো, দেখো এটা হলো অড প্লেসের নাম্বার। ঠিক আছে, কারণ এটা 1, এটা 2 3, আমরা যদি প্লেসগুলোর নামকরণ করি, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, এটা পাচ্ছি 1 নাম্বার, এটা পাবো 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে অড প্লেসগুলো দেখো 1 3 অ্যান্ড 5 নাম্বারগুলো। ঠিক আছে, তাহলে এই নাম্বারে অড প্লেস যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো আমরা পেলাম। কি কি পেলাম দেখো, তাহলে পেলাম 3 প্লাস এ প্লাস এ। ঠিক আছে, তাহলে অড প্লেসের নাম্বারগুলো যোগফল কত 3 প্লাস 2a। ঠিক আছে, এবার দেখবো ইভেন প্লেস, তাহলে বাকি যেগুলো আছে ইভেন প্লেস, ঠিক আছে 6 8 আর 7 সেটা হলো ইভেন প্লেসের নাম্বার, সেগুলো যোগ করব কত কত সেটা লিখে নেই আগে। তাহলে 6 প্লাস 8 প্লাস 7। ওকে, তাহলে ইভেন প্লেসের নাম্বারগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের কত আসছে এখানে 814, 14 সাথে 21। ঠিক আছে, তাহলে অড প্লেসের নাম্বারে যোগফল পেয়েছি, ইভেন প্লেসের নাম্বারে যোগফল পেয়েছি। এবার এই দুটোকে মাইনাস করব। মাইনাস করলে আমরা দেখতে পাবো কি, যদি আমরা এখানে 21 থেকে 3 মাইনাস করে দিই তাহলে 21 থেকে 3 মাইনাস করলে আমাদের কত আসছে, মানে এমন ব্যাপারটা হবে যে এই যে যোগফল এই দুটোর মাইনাস করে যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা হয় 0 হতে হবে অথবা 11-এর মাল্টিপলস হতে হবে। তাহলে 0 অথবা 11 এই দুটোর মধ্যে একটা হতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এখানে 0 বানাতে চাই, বিয়োগফলটাকে যদি 0 বানাতে চাই তাহলে এটা তো 21, তাহলে এটাকে 21 বানাতে হবে, তাহলে বিয়োগফল 21 0 হবে। বাট এটাকে 21 বানানো যদি আমরা বানাতে চাই তাহলে আমাদের কত আসবে 9 দুগুণে 18, 18 আর 3-এ 21। তাহলে এর ভ্যালু কত হতে পারে 9 হতে পারে। ঠিক আছে, তাহলে এর ভ্যালু যদি আমরা 9 বসিয়ে দিই তাহলে এটা কত আসবে দেখো, তাহলে 3 প্লাস 2 ইন্টু 9, তাহলে এটা 3 প্লাস 9 দুগুণে 18, 18 3-এ 21। ওকে, তাহলে 21 21 এটাও 21, তাহলে দুটোর বিয়োগফল কত 0 চলে আসছে, তাহলে আমাদের এটা স্যাটিসফাই করছে। ঠিক আছে, অথবা 11 যদি করতে চাই তাহলে 21 থেকে 11 করতে গেলে আমাদের কত বের করতে হবে 10 মাইনাস করতে হবে। 10 যদি মাইনাস করতে হয় তাহলে এখানে 3 তো আছে, তাহলে বাকি এটার ভ্যালু 7, 2 এর ভ্যালু 7 হতে হবে, তাহলে 2 এর ভ্যালু 7 হলে এর ভ্যালু আমাদের ফ্র্যাকশন দিবে, তার মানে এটা আমাদের হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাদের 9 যেটা সেটা আমাদের সঠিক অ্যান্সার, অপশান নাম্বার বি। ওকে, বোঝা গেল যে সবসময় মাথায় রাখবে যে 11-এর যে ডিভিসিবলের রুলসটাই হলো আমাদের যে অড প্লেস নাম্বারগুলোকে আমাদের প্লাস করতে হবে আর ইভেন প্লেসের নাম্বারগুলোকে আমাদের প্লাস করতে হবে। প্লাস করার পর ওই দুটোর বিয়োগফল হয় 0 হতে হবে অথবা 11-এর মাল্টিপলস হতে হবে। তাহলে আমরা দুটোই চেক করে দেখলাম যে আমাদের স্যাটিসফাই করছে এর ভ্যালু 9 ধরলে। ঠিক আছে, এর ভ্যালু যদি আমরা 9 ধরি তাহলে আমাদের এটাকে স্যাটিসফাই করছে। বাকি যদি এর ভ্যালু আমরা
অন্য কিছু ধরে দিই তাহলে এটা স্যাটিসফাই করবে না। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। একজন দক্ষ, একজন অদক্ষ মানে অর্ধদক্ষ এবং একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে 7, 8 এবং 10 দিন কাজ করে মোট 369 টাকা মজুরি পায়। তাদের দৈনিক কাজের অনুপাত 1/3:1/4:1/6 হলে প্রতিটি দক্ষ শ্রমিক দৈনিক কত টাকা করে পান? ঠিক আছে, তাহলে দেখো 7 দিন, 8 দিন, 10 দিন কাজ করে মোট এত টাকা পাবে, এত টাকা পান, আর দৈনিক কাজের অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, টোটাল কাজটাকে বের করে নেব যে এই যে 369 টাকা পাচ্ছে তাহলে টোটাল কতটা ইউনিট কাজের জন্য পাচ্ছে সেই টাকাটা আমরা কাজটা বের করে নেব। ঠিক আছে, তাহলে কাজ যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করতে হবে, প্রথমে যে দৈনিক কাজের অনুপাত দেওয়া আছে সেটাকে আগে সিম্পলিফাই করি। 1/3:1/4:1/6, এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে দেখো লসাগু 12 আসবে, 12 দিয়ে গুণ করে দাও তাহলে কত আসবে 4:3:2। ঠিক আছে, তার মানে দেখো একজন দক্ষ 4 ইউনিট কাজ করে পার ডে, একজন অর্ধদক্ষ 3 ইউনিট কাজ করে, আর অদক্ষ 2 ইউনিট কাজ করে পার ডে। তাহলে প্রত্যেকে কতদিন, 7 দিন, 8 দিন, 10 দিন করে কাজ করেছে, তাহলে 7 দিন, 8 দিন, 10 দিন, তাহলে গুণ করে দাও, টোটাল কাজ কত পেয়ে যাবে, 4 7 28, আর এখানে 3 8 24, আর এখানে 10 2 20। তাহলে টোটাল কাজ কত, যদি আমরা 3টে প্লাস করে দিই, 3টে প্লাস করে দিই তাহলে 60 60 আর 8 4 12 72 ইউনিট, টোটাল কাজ হলো আমাদের 72 ইউনিট। ঠিক আছে, তাহলে এই টোটাল 72 ইউনিটের জন্য পেয়েছে কত, 369 টাকা, 369 টাকা। এবার কি বলেছে, এখানে বলেছে কোশ্চেন বলেছে প্রতিটি দক্ষ শ্রমিক দৈনিক কত টাকা করে পাবে। এখানে দৈনিক এই কথাটা এখানে ভুল রয়েছে। ঠিক আছে, এটা হবে যে একজন দক্ষ শ্রমিক মোট কত টাকা পাবে, প্রতিটি হবে না, একজন দক্ষ শ্রমিক মোট কত টাকা পাবে। ঠিক আছে, কারণ দৈনিক যদি করতে হয় তাহলে এর পরিমাণ খুবই কম হবে। অপশনগুলো দেখো তোমাদের এত করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেমন একজন দক্ষ শ্রমিক কত ইউনিট কাজ করেছে, ও 28 ইউনিট টোটালে কাজ করেছে, তাহলে ও 28 ইউনিটের টাকা পাবে। অর্ধদক্ষ যে 24 ইউনিট কাজ করেছে সে 24 ইউনিটের টাকা পাবে, আর যে অদক্ষ সে 20 ইউনিট কাজ করছে মানে সে 20 ইউনিটের টাকা পাবে। তাহলে এখানে যে আমাদের দক্ষ শ্রমিক সে 28 ইউনিটে কাজ করেছে, সে 28 ইউনিটের টাকা পাবে। তাহলে 28 ইউনিটের টাকা কত পাবে, 369 ইন্টু 28 বাই আমাদের কত টোটাল কাজ 72, কাটাকাটি করে দাও। ঠিক আছে, কাটাকাটি যদি আমরা এখানে করি 9 দিয়ে কাটবে, দেখো এটা 8 আসবে, 9 দিয়ে কাটলে 41। এবার দেখো 4 দিয়ে কাটো, 4 2 7, আর 4 7 28। ঠিক আছে, তাহলে আমাদের কত আসছে, 7 1 7, 7 2 14 বাই 2, 14 4 7 28, 4 7 28 বাই 2, যে ডিভাইড যদি করি আমরা তাহলে কত আসছে 3.5, 143 টাকা 50 পয়সা। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এখানে ভাষাটা একটু প্রবলেম আছে, যে ভাষাটা হবে দক্ষ শ্রমিক, একজন দক্ষ শ্রমিক মোট কত টাকা পাবে টোটাল ওই কাজের জন্য। ঠিক আছে, তাহলে এত টাকা পাবে, 143 টাকা 50 পয়সা। ঠিক আছে, বোঝা গেছে। চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখো, একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক চালানোয় ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পেল। তাহলে ট্রেনের গতিবেগ কত সেটা আমাদের বের করতে বলেছে, আর শব্দের গতিবেগ এখানে ধরতে বলেছে 330 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাও একটু কনসেপচুয়াল প্রবলেম।
সহজ প্রবলেম বাট কনসেপচুয়াল, তোমাদের একটু বুঝতে হবে, তাহলে তোমরা এটা সহজে বুঝতে পারবে। ঠিক আছে, কি বলেছে দেখো, একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর মানে বন্দুক চালানো হয়। ঠিক আছে, যেমন ধরো এই যে স্থানটা, এই জায়গাটা থেকে বন্দুক চালানো হচ্ছে। তো প্রথম যখন বন্দুকটা চালানো হয়েছিল তখন ট্রেনটা এদিকে যাচ্ছিল। ঠিক আছে, ট্রেনটা এখানে ছিল, প্রথম শব্দটা এখানে শুনতে পেলো। ঠিক আছে, প্রথম শব্দটা এখানে শুনতে পেলো, তারপরে কি লোকটা চলে গেছে এইখানে, দ্বিতীয় শব্দ শুনতে পেলো এইখানে, দ্বিতীয় শব্দটা শুনতে পেলো এইখানে। ঠিক আছে, ট্রেনটা এখন এইখানে, তাহলে সেকেন্ড শব্দ শুনতে পেলো এইখানে। এখান থেকে বন্দুকটা চালানো হয়েছে 11 মিনিট 45 সেকেন্ড পরে, বাট লোকটা প্রথম শব্দ শুনেছিল এইখানে, বাট দ্বিতীয় শব্দটা যখন এইখানে শুনলো তখন 11 মিনিট সময় লেগেছে, তখন এই জায়গাটা সময় লাগলো কত, 11 মিনিট। তার মানে কি, লোকটা যদি এখানে স্থির থাকতো, এ পয়েন্টে যদি স্থির থাকতো, তাহলে সে 11 মিনিট 45 সেকেন্ড পরে শুনতে পেত। ঠিক আছে, বাট সে স্থির থাকেনি, সে কী করেছে, চলমান ছিল, সে গতিশীল ছিল, সে এ থেকে বিতে এসছে, বিতে আসতে তার 11 মিনিট সময় লেগেছে। ঠিক আছে, বোঝা গেল, এ থেকে বিতে আসতে তার কত সময় লেগেছে, 11 মিনিট। তাহলে শব্দর এই বি থেকে এতে যেতে সময় লাগতো কত, 45 সেকেন্ড মাত্র। এদের যে ডিফারেন্স, সেই সময়টা কেন কমলো, কারণ লোকটা এতটা ডিস্টেন্স এ থেকে বিতে চলে এসেছে, শব্দকে আর এ থেকে বিতে মানে বি থেকে এতে যেতে হলো না, সেই জন্য লোকটা বি পয়েন্টে শব্দটা শুনতে পেলো, বাট 11 মিনিট পর শুনতে পেলো, 45 মিনিটের রাস্তা বেঁচে গিয়েছে। ঠিক আছে, তাহলে শব্দ 45 সেকেন্ড শব্দ যে রাস্তা অতিক্রম করে, লোকটা 11 মিনিটে সেই রাস্তা অতিক্রম করেছে। বোঝা গেছে, তাহলে ডিস্টেন্স যদি আমরা করি, তাহলে ডিস্টেন্স কত, এখানে শব্দের গতিবেগ দেওয়া আছে 330 মিটার। ওকে, আর শব্দ কত মিনিট মানে কত সেকেন্ড এইটুকু রাস্তা কভার করেছে, এ থেকে বি শব্দ 45 সেকেন্ড কভার করেছে, তাহলে ডিস্টেন্স হলো এত মিটার। ঠিক আছে, ট্রেনটির গতিবেগ আমাদের বের করতে বলেছে, ট্রেনটির এ থেকে বিতে যেতে সময় লেগেছে কত, 11 মিনিট সময় লেগেছে। তাহলে ট্রেনের ভেলোসিটি আমরা বের করব, তাহলে ট্রেনের স্পিড আমরা বের করব। ট্রেনের স্পিড আমাদের কি আসবে, 330 × 45 বাই ট্রেনের সময় লেগেছে 11 মিনিট, এটাকে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে সেকেন্ডে চলে আসবে। ঠিক আছে, এটা হলো 0। ওকে, এটা হলো মিনিট পার সেকেন্ডে আসবে, মানে মিটার পার সেকেন্ডে আসবে, এটাকে কনভার্ট করে নাও কিলোমিটারে, তাহলে কত আসবে, 18/5 দিয়ে গুণ করতে হবে, তাহলে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমরা এখানে কাটাকাটি করে দাও, 0 দিয়ে 0 কেটে দাও, 11 দিয়ে 3কে কাটো, 33 কাটো 3 থাকবে, আর এখানে 6 দিয়ে 18 কাটো 3 থাকবে, 5 দিয়ে 35 কাটো 9, তাহলে 9 এখানে 9 গুণ করলে 81 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল, তাহলে আমাদের ট্রেনটির গতিবেগ কত, অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, যে 81 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে বা ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। ঠিক আছে, তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভালো, সেক্ষেত্রে তোমাদেরই হেল্পফুল হবে। তোমাদের সামনে এক্সাম রয়েছে, মিসলেনিয়াস থেকে শুরু করে তোমাদের সিজিএলও রয়েছে সামনে, তার পাশাপাশি তোমাদের স্কুল এসআইয়ের এক্সাম রয়েছে, তো সেগুলোর জন্য ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখো, রেগুলার এগুলো প্র্যাকটিস করো, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমাদের সঙ্গে যারা ফ্রেন্ডসরা প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে তোমরা শেয়ার করো ভিডিওগুলো। ঠিক আছে, আর এই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে, তার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তোমরা এই ভিডিওটি ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে, সেখানে গিয়ে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে রেগুলার তোমরা
ভিডিওগুলো নোটিফিকেশানগুলো পাবে, তোমরা সেগুলো রেগুলার বেসিসে প্র্যাকটিস করো, তোমাদের সামনে যে কোনো এক্সামের জন্য তোমাদের হেল্পফুল হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম দেখো কি বলেছে। এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 এবং 15 মিনিটে জলপূর্ণ হয়। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 10 লিটার জল বেরিয়ে যায়। তাহলে তিনটি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়। তাহলে চৌবাচ্চাটিতে কত লিটার জল রয়েছে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে ফার্স্ট হলো আমাদের সি নলের দিয়ে ওই যে চৌবাচ্চাটি, যেহেতু সি নল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মানে পূর্ণ চৌবাচ্চাটি সি নল দিয়ে কত মিনিটে খালি হয় সেটা আমাদের বের করতে হবে। সেটা যদি আমরা বের করে দিই তাহলে ওই মিনিটের সঙ্গে 5 গুণ করে দেবো, তাহলে টোটাল কত লিটার জল সেই জলের পরিমাণটা বেরিয়ে আসবে। বোঝা গেছে? তাহলে আমাদের এ এবং বি এই দুটোর দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে এলসিএম প্রসেসে আমরা করব। এ নল দিয়ে আমাদের কত 10 মিনিটে, ঠিক আছে, 10 মিনিটে, আর বি নল দিয়ে আমাদের কি বলেছে 15 মিনিটে, ঠিক আছে। আর তিনটি নল একসঙ্গে যদি করে দেই তাহলে দেখো এ নল তো জল দিচ্ছে, বি নলও জল দিচ্ছে মানে জল, বাট সি নল কী হচ্ছে জল বের করে দিচ্ছে, সেই জন্য একটা মাইনাস। তিনটা নল একসঙ্গে যখন করছে তখন তারা 12 মিনিটে কাজ করছে মানে চৌবাচ্চাটি পূর্ণ হচ্ছে। তাহলে তিনটে আমি লিখে নিলাম। এবার এই তিনটে এলসিএম যদি করি তাহলে আমরা কি পাবো, এপিসি মানে টোটাল কাজটা পাবো, টোটাল কাজ ওয়ার্ক পাবো, ঠিক আছে। টোটাল ওয়ার্ক কত, তা 10, 15 আর 12 লসাগু যদি করা হয় তাহলে এখানে কত আসবে 60। তাহলে টোটাল ওয়ার্ক হলো আমাদের 60 ইউনিট। ওকে, তাহলে এবার দেখো এ নলের ক্ষমতা কত, এফিসিয়েন্সি বের করব। তাহলে 60কে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে এ নলের ক্ষমতা হলো 6, ঠিক আছে। এবার বি নলের ক্ষমতা কত, 60কে 15 দিয়ে ভাগ করে দাও, তাহলে বি নলের ক্ষমতা হলো 4। আর এ প্লাস বি মাইনাস সি, এই যে এই থার্ড পার্ট, এটার ক্ষমতা কত আসছে দেখো, রেজাল্টেন্ট আমাদের ফলটা কত, 60কে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসছে 5, ঠিক আছে। এবার দেখো এ আর বি যদি জল দেয় তাহলে এরা 1 মিনিটে 6 আর 4 10 ইউনিট জল দিতে পারবে, ঠিক আছে। বাট এখানে দেখো এ বি তো 10 ইউনিট জল দিচ্ছে, ঠিক আছে, 10 ইউনিট জল দিচ্ছে, বাট সি কিছু পরিমাণ জল বের করে দিচ্ছে, ফলে 1 মিনিটে কত জল জমা হচ্ছে, 5 ইউনিট জমা হচ্ছে। তাহলে সি বের করছে কত, তাহলে 10 থেকে 5 মাইনাস করে দাও, তাহলে সি বের করছে 1 মিনিটে 5 ইউনিট জল, ঠিক আছে। তাহলে টোটাল ইউনিট কাজ হলো আমাদের 60, তার মধ্যে সি 1 মিনিটে বের করছে 5 ইউনিট জল। তাহলে সি একা কাজ করবে কত মিনিটে, তাহলে সি একা কাজ করবে 60/5 মানে 12 মিনিটে। সি একা কাজ করতে পারবে কত মিনিটে, 12 মিনিটে, ঠিক আছে। এটা আমরা বের করে নিলাম। এবার আমরা কি বলেছে, সি কী করছে প্রতি মিনিটে 5 লিটার করে জল বের করে দিচ্ছে, তা 12 মিনিটে টোটাল জল বের করে দিবে। তাহলে টোটাল জল কত, তাহলে 12 × 5, 5 12 60 লিটার, ঠিক আছে। তাহলে অ্যান্সার হলো আমাদের অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার, যে চৌবাচ্চাটিতে আমাদের 60 লিটার জল ধরে, ঠিক আছে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। অঙ্কগুলো একটু মানে হার্ড না, বাট তোমাদের কনসেপচুয়াল, তোমাদের বুঝতে হবে, তাহলে তোমরা অঙ্কগুলো সলভ করতে পারবে, ঠিক আছে। তো তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো, তার পাশাপাশি নিজেরাও তোমরা খাতা পেন নিয়ে সলভ করো। আশা করি তোমাদের প্রবলেমগুলো ইজিলি তোমরা সলভ করতে পারবে, আর তোমাদের যদি কিছু রকম ডাউট থাকে সেগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা একবার না হলে দুবারে তোমরা রিপিট করে দেখো, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম দেখো কি বলেছে। এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করে একটিতে 10% লাভ করলো এবং অপরটিতে 20% ক্ষতি করে।
মোটের উপর শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করেছে, একটিতে 10% লাভ করেছে, অপরটিতে 20% ক্ষতি করেছে। এই প্রবলেমটা তোমরা বিক্রয় মূল্য 100 বা 200 বা 1000 তোমরা ধরে নিয়ে করতে পারবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের ফ্র্যাকশন দিবে, ফ্র্যাকশনাল ভ্যালু আসবে, তখন তোমরা যোগ বিয়োগ করা বা বিয়োগ করা বা গুণ ভাগ করে তখন তোমাদের একটু ক্রিটিক্যাল হবে। সেই জন্য এই টাইপের প্রবলেমগুলো করার সবচেয়ে বেস্ট প্রসেস যেটা সেটা আমি তোমাদের বলছি, তোমরা সবসময় খেয়াল রাখবে যে আমাদের এখানে দরকার কি, সিপি দরকার আর এসপি দরকার। ওকে, সিপি আর এসপি। তাহলে এসপিটাকে আমাকে ধরতে হবে, আমি কত ধরবো তার জন্য এখানে দেখতে হবে এসপিটা এখান থেকে বের করতে হবে। প্রথম কন্ডিশনে কি বলা আছে আমাদের, প্রথম কন্ডিশনে বলা আছে 10% লাভ। তাহলে 10% যদি লাভ হয় তাহলে আমাদের এসপি কত, 100। যদি আমাদের সিপি হয় তাহলে এসপি আমাদের এখানে কত আসবে, এসপি আসবে আমাদের 110। ঠিক আছে, 110। সেকেন্ড ক্ষেত্রে দেখো 20% ক্ষতি হয়েছে, তাহলে এখানে সিপি আমাদের 100 হলে তাহলে এসপি আমাদের এখানে কত আসবে, 20% ক্ষতি হয়েছে, তাহলে এসপি আমাদের আসবে, সেলিং প্রাইস কত হবে, 80 আসবে। এই যে দুটো এই সেলিং প্রাইস পেলাম, এই দুটোর আমাদের এলসিএম করতে হবে, করে যে ভ্যালু আসবে সেটাকে আমরা এখানে এসপি হিসেবে নিব। বোঝা গেছে? তাহলে এই দুটো যদি এলসিএম করি তাহলে আমাদের কত আসবে, 8 × 88, 880। এটা হবে আমাদের এখানকার সেলিং প্রাইস। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের সেলিং প্রাইস। তাহলে প্রথম যে দ্রব্যটা তার সেলিং প্রাইস যা হবে, সেকেন্ড দ্রব্যটারও তাই সেলিং প্রাইস সেম। ঠিক আছে, তাহলে প্রথম যে আমাদের প্রোডাক্ট তার সেলিং প্রাইস 880 টাকা, তাহলে এর সিপি কত আমরা বের করব। ঠিক আছে, সেলিং প্রাইসের রেসপেক্টে আমরা সিপিটা বের করে নেবো। তাহলে সিপি কত আসবে দেখো, 880 ইন্টু এখানে দেখো 10% লাভ হয়েছিল, তাহলে 10% লাভ যদি হয় তাহলে সেলিং প্রাইস কস্ট প্রাইসটা কত হবে বাই 110, 10% লাভে। কাটাকাটি তোমরা এখানে যদি করো তাহলে এটা দিয়ে একবারে কাটবে, 11 8, তাহলে এখানে 8 × 100 মানে 800 টাকা। ঠিক আছে, তাহলে জিনিসটার সিপি ছিল কত, 800 টাকা, আর এসপি হলো 880 টাকা। একইভাবে সেকেন্ড কেসে আমরা বের করব। সেকেন্ড কেসে আমাদের এসপি কত, এসপি এখানেও আমাদের 880 টাকা, তাহলে সিপি কত মানে কস্ট প্রাইস কত সেটা বের করব। তাহলে 880 ইন্টু এখানে আমাদের চলে আসবে 100/80। ঠিক আছে, কারণ এখানে লস হয়েছে। তাহলে এখানে যদি তোমরা কাটাকাটি করো তাহলে 0 0 কাটলো 8 দিয়ে, 8 দিয়ে 88 কাটলে 11, তাহলে এখানে থাকছে আমাদের কত, 1100 টাকা। ওকে, তাহলে দেখো এখানে আমরা ওভারঅল কি পেলাম, সিপি কত, দুটো বস্তু মিলে আমাদের সিপি কত আসে, যোগ করে দাও। তাহলে 800 প্লাস 1100 এই দুটো যদি যোগ করে দাও তাহলে আমাদের কত আসে, 1900 টাকা। এটা হলো আমাদের কস্ট প্রাইস। সেল প্রাইস কত, এই দুটো যোগ করে দাও, তাহলে 880 ইন্টু 880, তাহলে কত আসছে, 0 8 8 16 6 8 8 16 17, 1760। আমরা এখানে দেখো 1900 টাকায় আমি জিনিসটা কিনেছিলাম, 1900 টাকা আমাদের কেনা দাম ছিল, তাই তো? বিক্রি করার সময় কত বিক্রি, 1760 টাকা বিক্রি করা হয়েছে। তাহলে আমাদের প্রফিট হলো না লস হলো, আমরা লস হলো, এখান থেকে আমরা বুঝতেই পারছি লস হয়েছে। এবার পার্সেন্টেজটা বের করবো, কত পার্সেন্টেজ লস হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কত টাকা ক্ষতি হয়েছে দেখো, আমরা যদি মাইনাস করে দিই তাহলে আমরা কত পাচ্ছি, 140 আর 140 টাকা লস হয়েছে। কার উপর, 1900 টাকার উপর। তাহলে পার্সেন্টেজ বের করে নাও ইন্টু 100। ওকে, তাহলে 0 0গুলো কেটে যাচ্ছে, তাহলে এটা ভাগ করো, তাহলে কত আসবে, 7 দিয়ে যাবে, 7 × 7/19% ক্ষতি। ঠিক আছে, ওকে, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এটাও সুন্দর প্রবলেম একটা ছিল এবং খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম।
এবং এর ডিফিকাল্টি লেভেলও হার্ড, কারণ এক্সামে আসলে এই জায়গাতে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম। ওয়াইনপূর্ণ একটি পাত্র থেকে 18 গ্যালন ওয়াইন তুলে 18 গ্যালন জল মেশানো হলো। পুনরায় ওই পাত্র থেকে 18 গ্যালন মিশ্রণ তুলে 18 গ্যালন জল মেশানো হলো। বর্তমানে ওই পাত্রে ওয়াইন ও জলের অনুপাত দেওয়া আছে এটা। তাহলে প্রথমে ওই পাত্রে কত গ্যালন ওয়াইন ছিল সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, এই প্রবলেমটা খুব সুন্দর প্রবলেম। ঠিক আছে, এই প্রবলেমগুলো জেনারেলি কীভাবে থাকে, যে এগুলো রিপিটেশন থাকে। রিপিটেশন মানে একই প্রসেস আমরা 3 বা 4 বার যদি করি, সেই ক্ষেত্রে আমাদের দেওয়া থাকে যে কিভাবে বা এর ফাইনাল রেশিও কত আসবে সেই রেশিও বের করতে দেওয়া থাকে। বাট এখানে আমাদের রেশিও দেওয়া রয়েছে, রেশিও আমাদের দেওয়া রয়েছে। এখানে আমাদের বের করতে বলেছে পাত্রের ক্যাপাসিটি, প্রথমে কতগুলো ওখানে ওয়াইন ছিল সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করে করব? তাহলে এটা আমরা ব্যাক প্রসেসে যাব। তাহলে দেখো, প্রথমে যদি আমরা ভাবি যে একটা পাত্র ছিল, ওই পাত্রে ওয়াইন আছে। প্রথম অবস্থায় কি ছিল? প্রথম অবস্থায় পুরোটাই ওয়াইন ছিল, তাই না? জল ওয়াইন তুলে জল মেশানোর আগে প্রথমে কি ছিল? পুরোটাই ওয়াইন ছিল। তারপরে এখানে জল মেশানো হলো, মানে ওয়াইন তুলে জল মেশানো হলো, তখন আমাদের এখানে কিছু ওয়াইন থাকলো আর কিছু আমাদের কি থাকলো? জল থাকলো। পরে আবার রিপিট করলো, ঠিক আছে, দিয়ে আমাদের কি থাকলো? এখানে জলের পরিমাণ কিছু থাকলো আর কিছু পরিমাণ ওয়াইনও থাকলো। ঠিক আছে, এটা হলো ব্যাপার। তাহলে এখানে আমাদের দেওয়া আছে জল কতটা আছে আর ওয়াইন কতটা আছে। ঠিক আছে, এখানে আমাদের দেওয়া আছে ওয়াইন আছে আমাদের 256 আর জল আছে আমাদের বলেছে 369 রেশিও যেহেতু। ঠিক আছে, তাহলে আমি যদি বলি প্রথমে আমাদের টোটাল ওয়াইন কত ছিল, তাহলে এই দুটো যোগ করে দিলে আমরা কি টোটাল ক্যাপাসিটি পাবো? তো বোঝা গেছে? তাহলে আমরা ওয়াইনের ভ্যালুটা শুধু বের করবো। তাহলে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল, ঠিক আছে, রেশিও বের করব। তাহলে ইনিশিয়ালে আমাদের ওয়াইন কত ছিল, তাহলে এই দুটো যোগ করে দিই, তাহলে ইনিশিয়াল আমরা ওয়াইন পেয়ে যাব। ইনিশিয়ালি আমাদের ওয়াইন কত ছিল সেটা আমরা পেয়ে যাব, এই দুটো যদি প্লাস করে দিই। তাহলে প্লাস করলে কত হবে? প্লাস করলে আমাদের কত আসছে? এখানে 5 12 আর এখানে 625। ঠিক আছে, আর ফাইনাল কত? ফাইনাল জিনিসটা হলো ওয়াইন এখন ফাইনাল কত আছে? 256। 256, ঠিক আছে। তাহলে ওয়াইনের অ্যামাউন্টটা আমরা এখানে বের করে নিলাম রেশিও অনুযায়ী। এবার দেখো এই প্রসেসটা চলেছে কতবার? 2 বার চলেছে। কতবার চলেছে? 2 বার চলেছে। সেম প্রসেস, 18 লিটার তুলেছে, 18 লিটার জল মিশিয়েছে, আবার 18 লিটার মিশ্রণ তুলেছে, আবার 18 লিটার জল মিশিয়েছে। তাহলে 2 বার এই প্রসেসটা চলেছে। সেই জন্য এগুলো কী হবে? ইনিশিয়াল ভ্যালু বের করার জন্য, মানে প্রাথমিক অবস্থায়, এটা তো ফাইনাল অবস্থায়, ইনিশিয়াল এবং ফাইনালের এটা 2 বার যেহেতু এটা প্রসেসটা চলেছে, সেই জন্য এটা কী হবে? স্কোয়ার রুট নিতে হবে, দুটোরই স্কোয়ার রুট নিতে হবে। তাহলে কী হবে? 625/256। ঠিক আছে, তাহলে ভ্যালুটা আমাদের কত আসবে? এখানে 25 এখানে কত আসছে? 256 16। ঠিক আছে, তাহলে আমরা রেশিও পেয়ে গেলাম 25/16। ঠিক আছে, ফার্স্ট এটা কখন? এটা ফার্স্ট টাইম যখন এটা মিশ্রণটাকে মিশানো হয়েছে, এটা ফার্স্ট। 25/16 যেটা, সেটা হলো ফার্স্ট স্টেপে, যখন প্রথমবার 18 লিটার ওয়াইন তুলে 18 লিটার জল মেশানো হলো প্রথম স্টেপে। ঠিক আছে,
এটা হলো প্রথম স্টেপে। তাহলে এখানে দেখো প্রথমে ছিল 25 লিটার বা 25 অংশ আমাদের কি ছিল, ওয়াইন ছিল। সেখান থেকে জল তুলে জল মিশিয়ে, মানে ওয়াইন তুলে জল মিশিয়ে এখন বর্তমানে ওয়াইন আছে 16। তাহলে ওয়াইন কতটা কমেছে, কতটা তোলা হয়েছে, তাহলে আমরা কত ইউনিট পাচ্ছি, 9 ইউনিট। এই 9 ইউনিটের ভ্যালু আমাদের কত, 18 গ্যালন। কারণ কি হলো, 9 ইউনিট তুলেছে মানে এখানে 18 গ্যালন তুলেছে। ঠিক আছে, তো এই 9 ইউনিটের ভ্যালু হলো 18 গ্যালন। তাহলে আমাদের কি বের করতে বলেছে, 1 ইউনিটের ভ্যালু কত আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 2। ঠিক আছে, তাহলে 25 ইউনিটের ভ্যালু কত, তাহলে 25 ইন্টু 18/9, 9 দিয়ে কাটো 2, 25 দুগুণে 50। ঠিক আছে, এই 25 ইউনিট হলো আমাদের ইনিশিয়াল অবস্থায়, প্রাথমিক অবস্থায়। তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের কত গ্যালন ওয়াইন ছিল, 50 গ্যালন ওয়াইন ছিল। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কি বলেছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এটা এত বর্গ সেন্টিমিটার এবং বাহু তিনটির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4:5। তাহলে ত্রিভুজটির পরিসীমা কত সেটা বের করতে বলেছে। এই ত্রিভুজটা দেখো বিষমবাহু ত্রিভুজ, তিনটে বাহুই আলাদা আলাদা। ঠিক আছে, বিষমবাহু। বাট এখানে আরেকটা জিনিস যদি তোমরা খেয়াল করো তাহলে তোমরা আরেকটা জিনিস দেখতে পাবে, সেটা হলো যে এই ত্রিভুজটা কি ত্রিভুজ, 3:4:5 বাহু তিনটার অনুপাত দেওয়া আছে 3:4:5। এই অনুপাতটা থেকে আমরা কি বলতে পারি, এটা হলো পিথাগোরিয়ান ট্রিপলেট। ঠিক আছে, কেন, কারণ 3 স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, এটা সমান হয়। এই পিথাগোরিয়ান ট্রিপলেট কখন হয়, যখন সেটা সমকোণী ত্রিভুজ হয়। তার মানে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তার মানে এটা 4-5, এটা 4, এটা 3, 4-3 উল্টাপাল্টা হতে পারে, বাট 5 হলো আমাদের অতিভুজ, 5 হলো আমাদের অতিভুজ। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা একটা ক্ষেত্রফল পেয়ে যাব। ক্ষেত্রফলটা কত, এখানে তোমরা এক্স লাগিয়ে দাও। ঠিক আছে, এখানে তোমরা যদি এক্স লাগিয়ে দাও তাহলে 4x 3x, তাহলে লম্ব ইন্টু বাহু ইন্টু হাফ, মানে হাফ ইন্টু লম্ব কত 4x ইন্টু বাহু মানে ভূমি 3x। এটা ক্ষেত্রফল, এটা থিওরি দেওয়া আছে 7,7,7,6। ওকে, তাহলে এখানে যদি কাটাকাটি করে দাও তাহলে 2 দিয়ে 4 কাটছে, 2 থাকছে, 3 দুগুণে 6, ওইদিকে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, স্কোয়ার থাকছে, এটা হয়ে যাবে রুট, 6 দিয়ে ভাগ করে দাও, 6-কে 6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, আর এখানে 56, 57, 6 লং 54, 3 6 36, 1296। ঠিক আছে, দুবার এক্স আছে মানে স্কোয়ার, সেই স্কোয়ারটা একবারে এদিকে রুট হয়ে গেল। তাহলে এক্সের ভ্যালু কত আসবে, এটা 1296 কার স্কোয়ার রুট, 1296 আমাদের 36-এর স্কোয়ার রুট। ঠিক আছে, 636, 6 6 318, 38, 39, ঠিক আছে, 36 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম। এক্সের ভ্যালু যদি পাই তাহলে 4টা বাহু দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে পরিসীমা ইকুয়াল টু কি, আমাদের পেরিমিটার ইকুয়াল টু কি, পেরিমিটার ইকুয়াল টু আমাদের কত, 4x প্লাস 5x প্লাস 3x, সব যদি প্লাস করে দেই তাহলে কত 12x।
আর এক্সের ভ্যালু আমাদের 36, তাহলে 12 ইন্টু 36 সেন্টিমিটার। মাল্টিপ্লাই করে যদি দেই আমরা 6 × 72, 2 7, 3 × 36, 7 42 43, 432 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখো। একজন পুরুষ, একজন স্ত্রীলোক ও একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে যদি ওই কাজটি যথাক্রমে 6 দিনে এবং 18 দিনে করতে পারে, তাহলে স্ত্রীলোক একা ওই কাজটি কত দিনে করতে পারবে সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কন্ডিশনগুলো আমার যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব, কারণ এখানে দিন দেওয়া আছে। দিন দেওয়া যদি থাকে তাহলে আমরা এটা এলসিএম প্রসেসে আমরা ইজিলি টোটাল ওয়ার্ক এবং টোটাল এফিসিয়েন্সি বের করে আমরা করতে পারবো। প্রথমে দেওয়া আছে একজন পুরুষ, একজন মেন প্লাস একজন ওমেন প্লাস একজন বালক, এরা করে কত দিনে? 3 দিনে। সেকেন্ড কন্ডিশনে আমাদের দেওয়া আছে যে একজন পুরুষ করতে পারে 6 দিনে আর একজন বালক কাজটি করতে পারে 18 দিনে। এলসিএম করে আমরা কি করব? টোটাল ওয়ার্ক বের করে নেব। টোটাল ওয়ার্ক এলসিএম যদি করি তাহলে টোটাল ওয়ার্ক কত? 18। এবার কি পাবো এখানে? এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি আমরা বের করি। এফিসিয়েন্সি আমরা 3 দিয়ে 18কে ভাগ করে দিই তাহলে কত? এখানে 6 আসবে। 18কে 6 দিয়ে ভাগ করি তাহলে 3 আসবে। 18কে 18 দিয়ে ভাগ করলে 1। এবার দেখো আমরা কি পেলাম। আমরা এখানে পেলাম যে একজন পুরুষের এফিসিয়েন্সি 3 ইউনিট। ঠিক আছে, 3 ইউনিট। একজন বয়ের এফিসিয়েন্সি হলো 1 ইউনিট। ওকে, আর একজন পুরুষ, একজন ওমেন এবং একজন বয় মানে একজন বালকের 3 জনের এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে আমাদের 6 ইউনিট। ঠিক আছে, তাহলে এর মধ্যে থেকে যদি একজন পুরুষ এবং একজন বালকের এফিসিয়েন্সি বাদ দিই তাহলে একজন ওমেনের এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে একজন ওমেনের এফিসিয়েন্সি আমরা কত আসছে? তাহলে একজন ওমেনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম 6 থেকে 3 আর 1 যদি প্লাস করে বাদ দিই তাহলে 4, বাদ দিয়ে গেলে 2 ইউনিট। ঠিক আছে, 2 ইউনিট। তাহলে একজন ওমেনের মহিলার এফিসিয়েন্সি হলো 2 ইউনিট। টোটাল কাজ আমরা পেয়ে গেছি কত? 18 ইউনিট। তাহলে কতদিন সময় লাগবে? ওই কাজটি যদি একা একজন মেয়ে করে তাহলে কতদিন সময় লাগবে? টোটাল কাজ 18 ইউনিট। তাহলে মেয়েটার এফিসিয়েন্সি কত? 2 ইউনিট। তাহলে বাই 2 ইকুয়াল টু আমাদের কত? 9 ডেজ। এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম। এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 8 মাস পর এ তার মূলধন তুলে নেয়। যদি তাদের প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত 5:9 হয় তবে বি এর মূলধন কতদিন বিনিয়োগ করা ছিল সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এ এবং বি মূলধন কি অনুপাতে? 5:6 অনুপাতে বিনিয়োগ করেছে। আর আমরা কি জানি? লাভ্যাংশ যেটা হয় সেটা মূলধনের অনুপাতেই ভাগ হয়। লাভ্যাংশের অনুপাত এবং মূলধনের অনুপাত দুটো সেম হয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? দেখো, এ ওখানে 8 মাস ধরে ছিল এর মূলধনটা, আর বি এর মূলধনটা কতদিন ছিল সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমি ধরলাম বি এর মূলধন এক্স মাস ছিল, তাহলে এদের মূলধনের অনুপাত কত আসছে? 5 × 8 = 6 × x। এই এক্সের ভ্যালু আমাদের বের করতে হবে। ঠিক আছে, এটা সমান হবে কার সঙ্গে? লাভ্যাংশের অনুপাত।
5:9। তাহলে আমরা যদি এখান থেকে ইকুয়েশন বানিয়ে সমাধান করি, এটা ইকুয়েশন বানিয়ে যদি সমাধান করি তাহলে আমাদের কি আসছে, সমাধানটা কত আসবে? ইকুয়েশন বানিয়ে যদি আমরা সমাধান করি তো 50/40/6x = 5/9। 5 দিয়ে এখানে কেটে যাচ্ছে 8, আর এখানে 3 দিয়ে কাটবে 2, 3 দিয়ে 3, ঠিক আছে। 2 দিয়ে 8 কাটবে 4, তাহলে x = 3 × 4 = 12, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম x এর ভ্যালু। তার মানে b এর যে মূলধন, সেই মূলধনটা কত মাস ধরে ছিল? b এর মূলধনটা 12 মাস ধরেই ছিল, ঠিক আছে, কিন্তু এর মূলধনটা 8 মাস ছিল, ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, তো আশা করি ভিডিওগুলো ভালো লাগছে, আর ক্লাসটা তোমাদের আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে, কারণ ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের সামনের যে কোনো এক্সামের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে, সব এক্সামে তোমাদের হেল্প করবে। তো তার জন্য তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো এবং প্র্যাকটিস করো বারবার। একবার না বুঝতে পারলে তোমরা 2বার 3বার প্র্যাকটিস করো, আশা করি বুঝতে পারবে। আর এই পিডিএফগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নাও, তার জন্য জয়েন করে নাও, লিঙ্কটা তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ রেগুলার তোমরা এখানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মেনলি ম্যাথসের উপর বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট ক্লাস পাবে, প্র্যাকটিস সেট পাবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবে, ঠিক আছে, অধ্যায়ভিত্তিক, প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক আলাদা আলাদা তোমাদের প্লেলিস্ট করে আমি তোমাদের জন্য ডিটেলস ক্লাস নিয়ে আসবো। অলরেডি আমাদের কয়েকটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, তোমরা যদি সেই ক্লাসগুলো যদি না দেখে থাকো চ্যাপ্টার ওয়াইজ, তো সেগুলো তোমরা দেখে নিও। আমার প্লেলিস্টে যাবে, ওখানে তোমরা দেখবে তোমাদের প্লেলিস্ট বানানো রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, সেগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে। আর এখানে তোমাদের এখন বর্তমানে যে ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের জন্য প্র্যাকটিস সেট চলছে, তার পাশাপাশি মিসলেনিয়াসের জন্য প্র্যাকটিস সেট এটা চলছে, ঠিক আছে, 2 ধরনের প্র্যাকটিস সেট তোমাদের চলছে। তো তোমরা অবশ্যই এগুলো অ্যাটেন্ড করো, ক্লাসগুলো রেগুলার দেখো, ঠিক আছে। তোমাদের সামনে যে কোনো এক্সামে তোমাদের গুরুত্বপূর্ণ এগুলো। তোমরা জানো ম্যাথসের সিলেবাস যে কোনো এক্সামের জন্য সেম, সেই জন্য তোমাদের এটা কিসের প্র্যাকটিস সেট সেটা ম্যাটার করে না, ম্যাটার করে তোমাদের ম্যাথস, ঠিক আছে। ম্যাথস তোমাদের শিখতে হবে, তার জন্য তোমরা যে কোনো প্র্যাকটিস সেটই তোমরা পারো সলভ করো, ঠিক আছে, কারণ ম্যাথসের সিলেবাস সমস্ত এক্সামের জন্য সেম। ওকে, আর চলো নেক্সট আর কয়টা প্রবলেম রয়েছে সেগুলো সলভ করে দেখ, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, একটি মিশ্রণে প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত বলা আছে 2:3 এবং অন্য একটি মিশ্রণে ওই দুটি তরলের অনুপাত 5:4। কি অনুপাতে মিশ্রণ দুটি মেশালে নতুন মিশ্রণে তরলের দুটির পরিমাণ সমান হবে? সমান মানে এখানে বলেছে 1:1 অনুপাত হবে, ঠিক আছে, সমান মানে 1:1। ওকে, তাহলে আমরা যে দুটো মিশ্রণ আছে, তাহলে ফার্স্ট লিকুইড এবং সেকেন্ড লিকুইড যেটা আছে সেটা আমরা অনুপাতগুলো লিখে নিই, ঠিক আছে। একটাতে আছে 2:3, আর একটাতে আছে 5:4। ওকে, তাহলে আমি যদি বলি যে ফার্স্ট যে মিশ্রণটা তার x পরিমাণ নিলাম, আর সেকেন্ড যে মিশ্রণটা তার y পরিমাণ নিলাম, নিয়ে আমি মিক্সড করলাম, করে যে অনুপাতটা পেলাম, এই দুটোর যে অনুপাত রেজাল্টেন্ট অনুপাত পেলাম সেটা পেলাম 1:1, ঠিক আছে, বোঝা গেল? এটা হলো আমাদের লিকুইড 1, এটা ছিল আমাদের লিকুইড 1, আর এটা ছিল লিকুইড 2, ঠিক আছে। তাহলে 1-2 প্রথম মিশ্রণে ছিল 2:3 অনুপাত, পরের মিশ্রণে ছিল 5:4 অনুপাত, এই দুটোই
আমরা প্রথমটা এক্স পরিমাণ নিয়েছি, দ্বিতীয়টা ওয়াই পরিমাণ নিয়ে মিক্স করে ওই দুটোর অনুপাত, লিকুইড দুটোর অনুপাত হলো 1:1, এটা আমার বলা আছে। এরপরে আমরা করব কি করে দেখো, 1:1 অনুপাত মানে কি, মানে হলো লিকুইড দুটো পরিমাণ সমান, যে রেজাল্ট্যান্ট যে আমার মিক্সচার সেখানে লিকুইড দুটো পরিমাণ সমান। তাহলে আমরা প্রথম লিকুইড কতগুলো আসলো সেটা আমরা লিখে নিই। তাহলে দেখো প্রথম যে মিশ্রণ সেখান থেকে ফার্স্ট লিকুইডটা কতটা আসছে, এক্স পরিমাণ নেওয়া হয়েছে, তাহলে আছে কত 2/5, এটা আছে ফার্স্ট। এবার সেকেন্ড যে মিশ্রণ সেখান থেকে প্রথম লিকুইডটা কত এসছে সেটা বের করবো। তাহলে সেকেন্ড যে মিশ্রণ সেটা নিয়েছে ওয়াই পরিমাণ, তাহলে ওয়াই ইন্টু ফার্স্ট লিকুইডটা কত আসলো 5/9, ঠিক আছে 5/9। এটা সমান হবে কি সঙ্গে, দ্বিতীয় যে লিকুইডটা সেটা বলেছে 1:1, সমান যদি না হতো তাহলে অনুপাত করে লিখে ইকুয়াল টু এই অনুপাতটা লিখে নিতাম সমান, ঠিক আছে। তাহলে এখানে সমান বলেছে বলতে অনুপাতে লিখছি না, ডাইরেক্ট সমান করে দিচ্ছি। এবার সেকেন্ড লিকুইড প্রথম অনুপাত থেকে মানে প্রথম মিশ্রণ থেকে এসছে কত, এক্স ইন্টু 3/5 প্লাস সেকেন্ড মিশ্রণ থেকে এসছে ওয়াই ইন্টু 4/9, ঠিক আছে। এবার এক্স ওয়াইগুলোকে এক দিয়ে করে তোমরা সমাধান করে নাও। তাহলে কি আসবে, এক্স ইন্টু 1/5 আসবে ইকুয়াল টু এখানে আসবে ওয়াই ইন্টু 1/9। তাহলে এক্স ইস টু ওয়াই কত আসবে, তাহলে এক্স ইস টু ওয়াই আমাদের আসবে 5:9, ঠিক আছে। তাহলে প্রথম এবং দ্বিতীয় প্রকার অনুপাত কত, 5:9 অনুপাতে মিশ্রণ করা হয়েছে। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল, ঠিক আছে। মিশ্রণের এই টাইপটা ইম্পর্ট্যান্ট টাইপ, ঠিক আছে। এখানে অনুপাত 1:1 না দিয়ে অনুপাত কিছু পরিমাণ দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এটা অনুপাত হিসেবে লিখে দুই দিকে অনুপাতটা সমান করে দিয়ে সমাধান করলেও আমাদের অ্যান্সার চলে আসবে। বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম। একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া যেতে পারে 6 ঘন্টায়, অপর একটি ট্রেন 4 ঘন্টায় হাওড়া থেকে বর্ধমান যেতে পারে। ট্রেন দুটি সকাল 7টায় একসঙ্গে যাত্রা শুরু করে, তারা কটায় পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবে? খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, ঠিক আছে, সুন্দর একটা প্রবলেম, ছোট্ট এবং কনসেপচুয়াল এবং ইম্পর্ট্যান্ট। এখানে বলে দিয়েছে যে শুধু টাইমটা দেওয়া আছে, স্পিড দেওয়া নাই, ডিস্টেন্স দেওয়া নাই, তাহলে আমরা বের করব কি করে? তার জন্য প্রসেস হলো আমাদের এলসিএম, ঠিক আছে। দেখো যে আমাদের এটা একটা স্টপেজ বর্ধমান, এটা একটা স্টপেজ হাওড়া, ঠিক আছে। তাহলে বর্ধমান থেকে হাওড়া যে যাচ্ছে, বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে, সে 6 ঘন্টা টাইম লাগাচ্ছে, ঠিক আছে। আর যে হাওড়া থেকে বর্ধমান আসছে তার সময় লাগছে 4 ঘন্টা। এই জিনিসটা আমরা কিভাবে এখন এটাকে আগে কী করে করতে পারবো? এবার একটা জিনিস করতে পারি, যেহেতু ডিস্টেন্সটা আমাদের সেম, সেই জন্য আমরা এলসিএম করে দুইজনার আমরা এলসিএম করে এখানে এলসিএম করবো না, আমরা স্পিডটা করে নিয়ে তারপর এলসিএম করবো। এটা টাইম দেওয়া আছে, টাইম ইকুয়াল টু আমরা কি জানি, টাইম ইকুয়াল টু হয়, টাইম সবসময় আমাদের কি স্পিডের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। স্পিড কি হয়, টাইমের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, ঠিক আছে। এটা তোমরা জানো। তাই স্পিড কি হয়, টাইমের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তাহলে এখানে জিনিসটা আমরা কী পাচ্ছি, এখানে যে এদের টাইম রেশিও কত, টাইম রেশিও যদি দেখি তাহলে এখানে টাইম কত আছে 4, এই 4টা চলে যাবে, আমরা কার ধরতে পারি, এর স্পিড ধরতে পারি, ঠিক আছে। রেসিপ্রোকাল হয় যেহেতু বলেছি, আমরা যদি দেখি যে স্পিড টাইমের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল,
তাহলে এখানে 4 যে আছে সেই 4টা কী হবে, এর স্পিড হয়ে গেল, ঠিক আছে। আর এখানে যে 6 আছে সেই 6টা এর স্পিড হয়ে গেল, মানে ইনভার্সলি প্রপোর্শনাল নিলাম। এবার দুটোর স্পিড যখন পেয়ে গেলাম তখন আমরা কি করতে পারি, এলসিএম করে ডিস্টেন্সটা বের করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স কত, তাহলে আমরা স্পিড টাইম রেশিও আমরা যদি বলি তাহলে 6:4, তাহলে স্পিড রেশিও কত, স্পিড রেশিও হবে 4:6, ওটাই পেলাম আমরা। তাহলে ডিস্টেন্স কত হবে, এখান থেকে আমরা ডিস্টেন্স পাবো, ডিস্টেন্স হচ্ছে আমরা এই 4 আর 6-এর এলসিএম করে আমরা কত পাচ্ছি, 4×6 = 24, মানে 12, ঠিক আছে। আর এখানে কাটাকাটি করে নাও স্পিডে, তাহলে আমাদের স্পিড রেশিও কত আসছে, স্পিড রেশিও আমাদের আসবে 2:3, 2:3, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম 12 কিলোমিটার, রেসিপ্রোকাল মানে আমরা করে এলসিএম করে, ঠিক আছে। সরি, আমাদের এখানে একটু ভুল হয়েছে, আমরা এখানে কাটাকাটি করব না, ঠিক আছে, কাটাকাটি করা হবে না, ডিস্টেন্সটা আমার এলসিএমটাও ভুল হয়েছে। আমরা স্পিড টাইম রেশিও যা ছিল সেটা থেকে স্পিড রেশিও পেলাম 4:6, ডিস্টেন্স কত, এই 4 আর 6-এর এলসিএম যদি করি 424 কিলোমিটার, আগে আমাদের 12 লেখা হয়েছিল, ভুল ছিল, ঠিক আছে। তাহলে 24 কিলোমিটার। তাহলে এবার আমরা যদি করি যে ট্রেন দুটো অপোজিট ডাইরেকশানে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে আর এটা এইদিকে আসছে, অপোজিট যদি ডাইরেকশানে যায় তাহলে তারা পরস্পর কখন মিট করবে, একটা নির্দিষ্ট টাইমে মিট করবে, ঠিক আছে। তাহলে সেই টাইমটা আমাদের কত সেটা বের করতে হবে। তাহলে তারা একসাথে যেহেতু যাত্রা শুরু করেছে, তাহলে যাত্রা শুরু করবার টি টাইম পরে যদি ধরি যে টি টাইম পরে তারা একসঙ্গে মিলিত হবে, তাহলে সেই টাইমটা হবে টাইম ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স কত, 24 বাই তাদের স্পিড যে আছে সেই স্পিডের রিলেটিভ স্পিড, ঠিক আছে। তাহলে রিলেটিভ স্পিড কী হয়, অপোজিট ডাইরেকশনে হলে প্লাস হয়ে যায়, তাহলে একজনের 4 আর একজনের 6, তাহলে 4 + 6 এত আওয়ার্স, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে এটা কত পাবো, 410, 2.4, মানে 2 আওয়ার্স, 2 আওয়ার্স, আর এখানে হচ্ছে 4/10, 4/10 মানে 424 মিনিট, 24 মিনিট, ঠিক আছে। আমি একবারে লিখে নিলাম। তাহলে 2 আওয়ার্স 24 মিনিট পর তারা একসঙ্গে মিলিত হবে, সাক্ষাৎ হবে। তাহলে 7টায় তারা যাত্রা শুরু করেছিল, তাহলে 7টার পরে 2 ঘন্টা 24 মিনিট পর কত হয়, 9:24 AM, ঠিক আছে। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, বোঝা গেল, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটাকে রেসিপ্রোকাল করে টাইম রেশিও, মানে তোমাদের টাইম রেশিও থেকে স্পিড রেশিও থেকে ডিস্টেন্স করে এগুলো সব বের করে আমরা প্রবলেমটাকে সলভ করলাম, ঠিক আছে। তো এইভাবে তোমরা এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে পারবে, জাস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, আইডিয়াটা, ঠিক আছে। ক্লিয়ার থাকলে তোমরা এগুলো সহজে সলভ করতে পারবে, ঠিক আছে। নেক্সট প্রবলেম কি বলেছে দেখো, একটি ট্রেন 15 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে এবং 25 সেকেন্ডে 100 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে তোমরা জানো যে খুঁটিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটি তার নিজস্ব দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে ধরলাম ট্রেনটির দৈর্ঘ্য x মিটার পার সেকেন্ড, মানে x মিটার পার সেকেন্ড না, শুধু x মিটার। তাহলে এখানে আমাদের কি কনস্ট্যান্ট রয়েছে, টাইম দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে, ঠিক আছে, ডিস্টেন্সে বের করতে হবে, যাই হোক। তাহলে স্পিড আমাদের কনস্ট্যান্ট, এখানে আমাদের কি কনস্ট্যান্ট, স্পিড কনস্ট্যান্ট, ঠিক আছে।
আর স্পিড ইকুয়াল টু আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে। প্রথমে ট্রেনটা যখন কি হচ্ছে প্ল্যাটফর্ম মানে খুঁটিকে, তখন তার নিজস্ব দৈর্ঘ্য তো এক্স মিটার যাচ্ছে বাই 15 সেকেন্ডে, ইকুয়াল টু পরে যখন একটা 100 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন কি যাচ্ছে, এক্স নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সময় লাগছে 25 সেকেন্ড। এই ইকুয়েশনটা আমাদের বেরোচ্ছে। এখানে সমাধান করলে আমাদের এক্সের ভ্যালু বের করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো কাটাকাটি যদি করা যায়, 5 3 5 15, 5 5 25, কোনাগুনি গুণ করলে 5x ইকুয়াল টু 3x প্লাস 300। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু কত, 300, এখানে 2 বেরোবে, 2 এই এলে ডিভাইড হলে 150 এত মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 150 মিটার। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম। একটি সমবায় সংস্থায় 45 জন লোক 12 দিনে 10,000 ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করার জন্য অর্ডার পায়। ঠিক আছে, বরাত পায়। তাহলে অতিরিক্ত আরও কতজন লোক তাদের নিয়োগ করতে হবে যাতে নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন করতে পারে? এর জন্য আমাদের থিওরি যেটা হলো সেটা হলো এম ডি এইচ ই যা কিছু রয়েছে বাই ডাব্লু ইকুয়াল টু কনস্ট্যান্টটা। ঠিক আছে, এই থিওরিটা আমরা ফেলতে পারবো। এম হলো লোক সংখ্যা, ডি হলো দিন সংখ্যা, এইচ হলো টাইম, আওয়ার, মিনিট, ঘন্টা, ই হলো এফিসিয়েন্সি, আর নিচে হলো ডাব্লু হলো টোটাল কাজ। তাহলে এখানেও দেখো ডাব্লু আমাদের দেওয়া আছে 10,000, তাহলে 10,000 দুই ক্ষেত্রে সমান, একই কাজ দেওয়া আছে। দেখো 10,000 10,000, তাহলে আমাদের 10,000 দরকার নেই, ওটা কেটে যাবে। তাহলে আমরা কি কি লিখতে পারি, 45 জন লোক কাজ করে কত দিন, 12 দিন, বাই 10,000, 10,000 আর বাকি তো কিছু নাই, সেটা লিখছি না, বাই 10,000, 10,000 তো কেটে যাবে, দুদিকে সেম রয়েছে। 9 দিনে কাজ শেষ করতে হবে, কতজন লাগবে সেটা আমাদের বের করতে হবে, তাহলে এম এর ভ্যালু বের করতে হবে। কাটাকাটি করে দাও, 9 দিয়ে 45-এ কাটো, 5 লং 45, তাহলে এম ইকুয়াল টু আসলো কত, 5 12 60 জন। তাহলে 60 জন লোক আমার লাগবে 9 দিনে কাজটি শেষ করতে। এবার দেখো আমার কি হয়েছে, এখানে 45 জন লোক আমার অলরেডি আছে, তাহলে আরও কতজন লোক এক্সট্রা লাগাতে হবে, তাহলে 45 থেকে 60 মাইনাস করে দাও, মানে 60 থেকে 45 মাইনাস করে দাও, তাহলে বাকি যে আর 15 জন আছে, 15 জন লোক আমাদের অতিরিক্ত লাগাতে হবে। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম। কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা আরও যদি 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তাহলে 5,100 টাকা বেশি পাওয়া যেত। তাহলে আসল কত টাকা ছিল সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, এটা সরল সুদের প্রবলেম, সে মানে অঙ্ক, সেই জন্য এখানে কোনো রকম সমস্যা নেই। তাহলে 1% সুদের পরিমাণ বেশি হওয়ার জন্য আমার এটা হতো সুদের টাকা। 3 বছরে এই যে 5,100 টাকা ছিল সেটা কি হতো, সুদ হতো, কারণ কি 1% সুদের হারে। ঠিক আছে, বেশি হলে মানে সেই 1%-এর ভ্যালু হলো 5,100 টাকা 3 বছরে। তাহলে আমরা ডাইরেক্ট এখানে ফেলতে পারি আই ইকুয়াল টু পিআরটির সূত্র, পিআরটি বাই 100। ওকে, তাহলে আই দেওয়া আছে 5,100, তাহলে পি এর ভ্যালু বের করবো, আমি ঘুরে লিখছি, পি ইন্টু আর এর ভ্যালু দেওয়া আছে আমাদের কত, 1% সুদ, ইন্টু টি দেওয়া আছে আমাদের টাইম 3 বছর, বাই 100 ইকুয়াল টু আমাদের কত, 5,100 টাকা। এটা আমরা সিম্পলি সমাধান করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। 3 দিয়ে 51 কাটো 1700, তাহলে পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু হচ্ছে 1,70,000 টাকা। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? খুবই সুন্দর এবং ছোট ছোট প্রবলেম, মাঝে মাঝে কিছু প্রবলেম রয়েছে একটু ক্রিটিক্যাল
এবং কনসেপচুয়াল, তো সেগুলো তোমাদের অবশ্যই বেশি বেশি করে করতে হবে, কারণ ওই টাইপের প্রবলেমগুলো তোমাদের এক্সামে আসলে তোমাদের ওখানে প্রবলেম শুরু হবে। ঠিক আছে, তো এই যে কনসেপচুয়াল যে প্রবলেমগুলো সেগুলো তোমাদের বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ মিসলেনিয়াস বলো এবং তোমাদের স্কুল এসে বলো বা তোমাদের সেন্ট্রালের যে কোনো এক্সাম বলো, সেগুলোতে তোমাদের এই কনসেপচুয়াল এই কোশ্চেনগুলো বেশি ইম্পর্ট্যান্ট, সামনে রেলের যে কিছু এক্সাম রয়েছে তাদের জন্য। ঠিক আছে, তো তোমরা এই কনসেপ্টগুলোকে তোমরা ক্লিয়ার রাখো। তো এই টাইপের প্রবলেমগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো। ঠিক আছে, আর পিডিএফগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। আর ভিডিওগুলো যারা দেখছো অবশ্যই লাইক করো, তার পাশাপাশি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের জন্য রেগুলার তোমরা এখানে ম্যাথসের উপর ক্লাস পাবে, স্টাডি মেটেরিয়াল পাবে, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখো। স্থির জলে একটি নৌকার বেগ হলো আমাদের 10 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে ডাউনস্ট্রিমভাবে নৌকাটি 10 ঘন্টায় 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত ঘন্টা সময় লাগবে? ঠিক আছে, এটা দেখো খুবই সহজ প্রবলেম, তোমরা মুখে মুখেই করে দিতে পারবে। একটি স্থির জলে নৌকার গতিবেগ হলো আমাদের 10 কিলোমিটার পার ঘন্টা, প্রবলেম নাই। স্রোতের অনুকূলে, যখনই ডাউন স্ট্রিম যাবে বা অনুকূলে যাবে, ঠিক আছে, তখন তোমাদের কি হয়, জিনিসটা কেসটা কি হয়, নৌকা যখন ডাউন স্ট্রিমে যায় তখন বোটের যে ভেলোসিটি প্লাস আমাদের যে স্ট্রিমের ভেলোসিটি, এই দুটো প্লাস হয়ে যায়। তাহলে এই দুটোর স্পিড যেটা, সেটার স্পিড কত হলো, 150 কিলোমিটার যাচ্ছে 10 ঘন্টায়, তাহলে 150/10, তাহলে কাটাকাটি করলে কত, 15 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে স্পিড পেয়ে গেলাম আমাদের কত, বোট প্লাস স্ট্রিমের, আর বোটের স্পিড দেওয়া আছে 10 কিলোমিটার, তাহলে স্ট্রিমের স্পিড আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, স্ট্রিমের স্পিড আমাদের কত, 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, স্ট্রিমের স্পিড আমরা পেয়ে গেলাম। এইবার যখন আপ স্ট্রিমে যাবে তখন কি হয়, আপ স্ট্রিম স্পিড আমাদের কি জানি, আপ স্ট্রিম স্পিড আমাদের কি হয়, আপ স্ট্রিমে যখন যাবে তখন কি হয়, বোটের ভেলোসিটি মাইনাস স্ট্রিমের ভেলোসিটি হয়ে যায়। তাহলে বোটের ভেলোসিটি তো 10 কিলোমিটার পার আওয়ার আছে, আর স্ট্রিমের ভেলোসিটি আমাদের 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের রেজাল্টেন্ট যে ভেলোসিটি সেটা কত হয়ে যাবে, 10 - 5 মানে 5 কিলোমিটার পার আওয়ার। এটা ডিস্টেন্স আমাদের সেম যদি থাকে তাহলে টাইম ইকুয়াল টু কত, টাইম ইকুয়াল টু 150/5, স্পিড হলো 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে এত আওয়ার্স লাগবে। তাহলে কাটাকাটি যদি আমরা করি তাহলে 30 আওয়ার। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, নৌকাটি ডাউন আপ স্ট্রিমে সেম দূরত্ব যেতে 30 ঘন্টা সময় লাগবে। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বুঝে গেছে, চলো নেক্সট প্রবলেম। রাম ঘন্টায় 3 কিলোমিটার গতিতে অফিসে যদি যায় তাহলে অফিসে পৌঁছাতে 15 মিনিট দেরি হয়, আর 4 কিলোমিটার গতিতে গেলে অফিসে 15 মিনিট আগে পৌঁছে যায়। তবে অফিসের নির্দিষ্ট সময় কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। এই টাইপের প্রবলেমগুলো তোমরা দেখে বেশিরভাগ দূরত্ব বের করতে বলে, ডাইরেক্ট ডিস্টেন্সটা বের করতে বলে। তাহলে এখানে একটু ঘুরিয়ে দিয়েছে যে এখানে অফিসের সময়টা কত সেটা তোমরা বের করো। ঠিক আছে, তাহলে এটা কি করবে, প্রসেস সেমভাবে তোমরা আগে ডিস্টেন্সটাই বের করে নাও, তারপরে বাকি কাজ তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা থিওরি আছে, সেটা হলো আমাদের ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড 1 ইন্টু স্পিড 2, দু ধরনের স্পিড যদি থাকে, বাই স্পিড 1 মাইনাস স্পিড 2। ঠিক আছে, এটা পজিটিভ ভ্যালু নিতে হবে, ইন্টু টাইম ডিফারেন্স, টাইম 1 মাইনাস টাইম 2। ঠিক আছে, এই যে টাইম ডিফারেন্স বা স্পিড ডিফারেন্স, এই ডিফারেন্সটা সবসময় যেন পজিটিভ ভ্যালু নিতে হবে। ঠিক আছে, নেগেটিভ ভ্যালু নেওয়া যাবে না, দিয়ে আমরা ডাইরেক্ট ডিস্টেন্স পেয়ে যাব। এটা আরেকটা পার্ট রয়েছে, এটা টাইম দিয়েও থিওরিটা রয়েছে, ডি ইকুয়াল টু টাইম 1 ইন্টু টাইম 2 বাই টাইম 1 মাইনাস টাইম 2 ইন্টু স্পিড 1 মাইনাস স্পিড 2। টাইম দিয়েও এই দুটো ফর্ম রয়েছে, এই দুটো ফর্মই তোমাদের মনে রাখতে হবে। তা আমরা এই যে থিওরিটা, এই থিওরিটা যদি এখানে অ্যাপ্লাই করি,
তাহলে আমাদের কি আসবে দেখো, 3 কিলোমিটার ডিস্টেন্স আমরা এখানে ডাইরেক্ট পেয়ে যাবো। ডিস্টেন্স ইকুয়াল টু কত, স্পিড দেওয়া আছে 3, সেকেন্ডে স্পিড দেওয়া আছে কত 4, বাই ডিফারেন্স কত 4 মাইনাস 3, ডিফারেন্স কত 4 মাইনাস 3 ইন্টু টাইম ডিফারেন্সটা এখানে ব্যাপার। এবার দেখো যদি 3 কিলোমিটার গতিতে যায় তাহলে 15 মিনিট দেরিতে যায়, তাহলে অরিজিনাল যে টাইম তার থেকে 15 মিনিট দেরি হয়ে যায়, ঠিক আছে। আর 4 কিলোমিটার গতিতে যদি যায় তাহলে 15 মিনিট আগে পৌঁছে যায়, তাহলে 15 মিনিট আগে আর 15 মিনিট দেরি, তাহলে টোটাল টাইম ডিফারেন্স কত 15 প্লাস 15 30 মিনিট। এই যে 30 মিনিট যে টাইম ডিফারেন্স সেটাকে, তাহলে টাইম ডিফারেন্স হচ্ছে আমাদের 30 মিনিট। এই মিনিটটাকে কী করতে হবে, ঘন্টাও লিখতে হবে, এখানে ঘন্টায় লিখতে হবে, ঠিক আছে, কারণ স্পিড আমাদের সব ঘন্টাতে আছে, ঠিক আছে। তাহলে 30/60, ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম এখানে এত কিলোমিটার। তাহলে ডিস্টেন্স কত আসলো, 3 4 12, এখানে কাটাকাটি করে দাও 2, এবার 2 দিয়ে 4কে কাটো 2, তাহলে 3 দুগুণে 6 আর নিচে থাকলো 1, তাহলে 6 কিলোমিটার। তাহলে দেখো এই যে অফিসে বাড়ি থেকে অফিসের যে দূরত্ব সেটা হলো 6 কিলোমিটার, ঠিক আছে। এখন যদি আমরা বের করি যে 3 কিলোমিটার গতিতে বা 4 কিলোমিটার গতিতে গেলে টাইম কত লাগে, সেই টাইমটা আমরা বের করে নিতে পারবো এখান থেকে। স্পিড পেয়ে গেছি, মানে আমাদের ডিস্টেন্স পেয়ে গেছি, ঠিক আছে। এটাই আমাদের বেশিরভাগ প্রবলেমে আমাদের এই ডিস্টেন্সটাই দেওয়া থাকে, যে ডিস্টেন্স কত বা স্পিড কত, স্পিডও অনেক সময় দেওয়া থাকে। তা আমাদের এখানে টাইম বের করতে বলেছে। টাইম আমরা কী করব, এখানে দেখো আমাদের যে স্পিডটা সেটা দেখো 3 কিলোমিটার গতি বা 4 কিলোমিটার। আমি যদি বলি 3 কিলোমিটার গতিতে গেছে, স্পিড যেটা 3 কিলোমিটার যদি ধরি 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে টাইম কত লাগবে, টাইম লাগছে 6/3 মানে 2 আওয়ার্স। 3 কিলোমিটার গতিতে গেলে তার টাইম লাগবে 2 ঘন্টা, এটা বোঝা গেছে। বাট কি হয়েছে, এই 2 ঘন্টাতে যখন যাচ্ছে তখন কি হচ্ছে 15 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে অফিসে, কি হচ্ছে 15 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, 15 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে। তাহলে অরিজিনাল টাইম কত, 15 মিনিট এখান থেকে মাইনাস করে দাও। তাহলে এখান থেকে যদি 15 মিনিট মাইনাস করে দিই আমি, তাহলে কত আসছে 1 আওয়ার 45 মিনিট, এটা থাকছে, ঠিক আছে, বোঝা গেছে। এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টা থেকে 15 মিনিট কী হচ্ছে, 2 ঘন্টা 3 কিলোমিটার গতিতে গেলে 2 ঘন্টা সময় লাগবে। বাট 2 ঘন্টা সময় যখন লাগছে তখন কী হচ্ছে 15 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, মানে সেই 15 মিনিটটা মাইনাস করে দাও। তাহলে যেটা পাবো সেটা হলো অরিজিনাল টাইম, যে সেটা হলো 1 ঘন্টা 45 মিনিট হলো অরিজিনাল টাইম, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, বোঝা গেছে। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। যদি আমরা 4 কিলোমিটার ধরে করতাম তাহলে সেটা ধরেও করতে পারতাম, তাহলে 6 কিলোমিটার যেতে আমাদের 1.5 ঘন্টা সময় লাগে, আর এখানে বলেছে 15 মিনিট আগে পৌঁছায়, তাহলে সে 15 তখন প্লাস করতে হতো, তাহলে 1.5 ঘন্টার সঙ্গে 15 প্লাস করলে হয়ে যেত 1 ঘন্টা 45 মিনিট। সেম অপশন নাম্বার বি আমাদের অ্যান্সার আসতো, ঠিক আছে, বোঝা গেছে। খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম এটা ছিল, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম দেখো কি বলেছে। একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত, সেটা আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে একটা আয়তক্ষেত্র ছবি আঁকো, আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া আছে, কর্ণের ভ্যালু দেওয়া আছে আমাদের 10 সেন্টিমিটার, আর একটা বাহু কি বলেছে, বাহুর দৈর্ঘ্যটা কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক, মানে কর্ণের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ, তার মানে বাহুর দৈর্ঘ্য কি কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রে একটা বাহু পেলাম, তার আর একটা বাহু এটা পেয়ে যাব, ঠিক আছে। এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা যদি ভালো করে দেখি এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। অতিভুজ হলো 10, একটা বাহু হলো 5, তাহলে আরেকটা বাহু কত, আরেকটা যেটা বাহু সেটা হবে আমাদের 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার তার রুট। তার মানে আমরা যদি করে দেখি এটা কত আসবে 100 -
25 মানে 75, তাহলে 75-এর ভ্যালু হলো 5√3 এত সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম ভূমি 5√3 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের থিওরি হলো একটা ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর এখানে দুই ধরনের ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ, এদিকে একটা এদিকে একটা, এদিকে একটা এদিকে একটা, তাহলে পুরোটা আয়তক্ষেত্র ইন্টু 2 হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কাটাকাটি করতে বলতে 2 2 কেটে যাচ্ছে, 2 আর 2 কেটে গেল, থাকলো আর 5 5 25√3 সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি, 25√3 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম। এখানে বলেছে এর সরলতম মান নির্ণয় করতে বলেছে। খুব সুন্দর প্রবলেম। এখানে তোমাদের এই টাইপের প্রবলেম তোমরা সিম্পলিফিকেশন যখনই করতে যাবে তখন তোমাদের বর্ডম্যাসের রুলসটা মনে রাখতে হবে। ঠিক আছে, বর্ডম্যাস, এই যে বর্ডম্যাস থিওরিটা সেটা মনে রাখতে হবে। ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। ঠিক আছে, এইভাবে কাজটা হয়ে থাকে। তাহলে বর্ডম্যাসের রুলস এখানে আমাদের ফেলতে হবে। ঠিক আছে, প্রথমে কী আছে, 1 প্লাস 2/3, এখানে দেখো ডিভিশন এবং এর, এই দুটোর মধ্যে কার কাজ হবে, অফ অফ এই যে ও আছে, ও এর মান হল, ও মানেই হলো এর, ও মানেই হলো এর, ইংলিশে বলে অফ আর বাংলাতে এর। ঠিক আছে, তাহলে ডি এর আগে ও আছে মানে ডিভিশনের আগে, তার মানে এর কাজ আগে হবে, তাহলে এর কাজ আগে করো, তাহলে 2/3, এখানে তোমরা কাটাকাটি করে দাও, 2 দিয়ে এখানে 4 কাটবে, 3 3 কেটে যাবে, তাহলে ডিভাইড বাই কত হলো, 3 3 কেটে গেল, 2 দিয়ে 4 কাটলো, 1/2 থাকলো। বোঝা গেল? বাই নিচে 2 মাইনাস 3/4, এখানে 3 3 কেটে গেল উপর, আর 2 দিয়ে 4কে কাটলো, তাহলে মানে থাকলো 1/2। এর কাজ আগে হবে, তাহলে এর কাজগুলো আমরা করে নিলাম, ডিভাইড বাই 2/3। ঠিক আছে, তারপরে ডিভিশনের কাজ, তাহলে 1 প্লাস 2/3, ডিভিশনের কাজ যদি আমরা করি তাহলে এটা কি হবে, 2/1 হয়ে যাবে, উল্টে যাবে, 1/2 মাল্টিপ্লাই 3/2। ঠিক আছে, এবার গুণের কাজটা করে নাও, তাহলে 1 প্লাস 4/3 বাই 2 মাইনাস 3/4। ঠিক আছে, এরপরে কী হবে, এটা যোগ করে দাও, 3 4 7 7/3, আর নিচে হয়ে 4 2 8, 8 মাইনাস 3 মানে 5/4, তাহলে 4 7 28/15, 28/15 মানে ভাগ করে দাও, তাহলে 1 পূর্ণ 13/15। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান নাম্বার এ। ঠিক আছে, সঠিক অ্যান্সার হলো আমাদের অপশান নাম্বার এ। বুঝে গেছে? তাহলে এই টাইপের যে প্রবলেমগুলো যখনই করবে তোমরা, তখন তোমাদের এই বর্ডম্যাসের থিওরিটা অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, তো আজকের আমাদের 25টা কোশ্চেন আমরা সলভ করলাম। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওগুলো তোমরা লাইক করো। ঠিক আছে, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো, আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নাও। ঠিক আছে, তোমরা ওখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। ওকে, ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো, আর চ্যানেলে, ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। যেখানে জয়েন করো তোমরা দেখবে এই যে আমার ক্র্যাক ম্যাথস অফিসিয়াল, এইটা হলো তোমাদের আমার চ্যানেলের নাম। যে কোনো জায়গাতে তোমরা সার্চ করবে পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে নিও। ঠিক আছে, ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।